বন্ধুরা উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ চতুর্থ পর্ব। এখানে প্রথম দেখা যায় যে জিনফেংকে ঔপচারিক শিষ্টাচার দলে 3 মুখ্য মহিলা মিলে মেকআপ করছে। এদিকে দেখায় রাজা ঝ্যাং জানতে চাইছে সুয়ানের কাছ থেকে সুফাং এর থেকে কি রানী জিনফেং এর বিষয়ে কোনো নতুন ইনফরমেশন সে পেয়েছে। তোরে সুয়ান জানায় যে বন্ধ দরজার ভেতর অনুশাসন শিষ্টাচারের শিক্ষা চলছে। সুফাং এরও সেখানে যাওয়ার কোনো রকমের অনুমতি নেই, তাই সে কিছু জানাতে পারেনি। ঝ্যাং জানায় খুব ভালো কথা, তাহলে মনে হয় কিছুদিন সে শান্তিতে থাকতে পারবে। এদিকে দেখায় ঔপচারিক শিষ্টাচার দলে 3 মুখ্য মহিলা কার্ড খেলছে। জিনফেং তাদের খেলতে দেখে বলে যে অনেক দিন হয়ে গেছে সে ঘরে বন্দী। এতদিন ধরে এত কিছু শৈলী শেখার পর তার উচিত ঝ্যাংকে গিয়ে সেই তার পরিবর্তন দেখানোর পর সে তার জিয়াংলো হল থেকে বেরিয়ে যায়। এদিকে দেখায় ডোয়াংহো রাজ্যের দরবারে যেখানে রাজ্যের সব বিষয়ে মামলা নিয়ে চর্চা চলছিল। বিষয় রাজ্যের চর্চা শেষ হয়ে গেলে গ্র্যান্ড চ্যান্সেলর লিউশি বলে তাহলে এখানেই রাজ্যসভার বৈঠক শেষ করা যায়। রাজা ঝ্যাংয়ের সামনে আধিকারিক ঝ্যাং উপস্থিত হয়ে বলে যে কিছুর বিষয়ে রিপোর্ট আর ইনফরমেশন রাজা ঝ্যাংকে দেওয়ার আছে। সে এটাও ভাবে যে এটাগুলো যদি এখন উপস্থাপিত সে সামনে না করতে পারে প্রধানমন্ত্রী লিউশি সেগুলোকে লুকিয়ে যাবে। ঝ্যাং প্রশ্ন করে লিউশিকে যে আধিকারিক ঝ্যাং কি বলতে চাইলো সে বুঝতে পারলো না, যদি গ্র্যান্ড চ্যান্সেলর তাকে বুঝিয়ে দিতে পারে ভালো হয়। সে বলে আধিকারিক ঝ্যাং শুধু রাজার সময় নষ্ট করতে চাইছে, এখানে কিছুই নেই। ঝ্যাং আধিকারিক ঝ্যাং এর কাছ থেকে জানতে চায় সে কি বিষয়ে কথা বলতে চায়, বলতে পারে সে অনুমতি দিচ্ছে। আধিকারিক ঝ্যাং জানায় সে লোগানের বরিষ্ঠ জেনারেল জুনের কাজের বিষয়ে সব বলতে চাইছে কথা। সে একজন খুবই করাপ্ট মানুষ, করাপশনের জন্য বহু মানুষ মারা গেছে, কৃষিদের থেকে তারা ক্ষেত কেড়ে নিয়েছে, এমনকি সেনাবাহিনীর বেতনের মধ্যেও ভ্রষ্টাচার দেখিয়েছে। আধিকারিক ঝ্যাং তাই তার 10টা ক্ষমার অযোগ্য বিষয় সূচিবদ্ধ করেছে, সে রাজা ঝ্যাং এর কাছে উপস্থিত করে। রাজা ঝ্যাং এখানে অপরাধের সূচি দেখে নিয়ে গ্র্যান্ড চ্যান্সেলরের কাছে জানতে চায়। সে তো সিজুনকে আগে থেকেই জানতো, কারণ সে তার আগে অধীনস্থ ছিল, অর্থাৎ সিজুন গ্র্যান্ড চ্যান্সেলরের অধীনস্থ ছিল। এখনো নিশ্চয়ই তার সাথে ভালো সম্পর্ক আছে। প্রধানমন্ত্রী কি এখানে তাকে জানাতে চাইবে যে কিভাবে এই মানুষটা এতগুলো ভ্রষ্টাচার করেছে। রাজা ঝ্যাং তাকে নিয়ম কানুন অনুযায়ী শাস্তি দেবে। প্রধানমন্ত্রী লিউশি এখানে আধিকারিক ঝ্যাংকে বলে যে তার যদি আর কিছু বলার থাকে সে বলে নিতে পারে। আধিকারিক ঝ্যাং জানে না তার আর কিছু বলার নেই। প্রধানমন্ত্রী লিউশি তখন হেসে বলে যে আগে তখন রিপোর্ট পেশ করার আগে রাজার সামনে সে ভেবে দেখেনি সে লিউশির সাথে পেরে উঠতে পারবে কি, তাই সে বোকার মতো সে রিপোর্ট পেশ করে দিয়েছে। আধিকারিক ঝ্যাং এর এটা মাথায় রাখা উচিত, এরপর আর পেছনে সরে যাওয়ার কোনো জায়গা নেই। আধিকারিক ঝ্যাং যদি এখন থেমেও যায় তাহলে লিউশি তাকে কখনোই ক্ষমা করবে না। আধিকারিক ঝ্যাং তখন রাজা ঝ্যাং এর কাছে অনুরোধ জানায় যে লোগানের বরিষ্ঠ জেনারেল শি জুন এবং প্রধানমন্ত্রী অর্থাৎ গ্র্যান্ড চ্যান্সেলর লিউশির ইমপিচমেন্ট প্রস্তাব দিচ্ছে রাজার সামনে। তারা দুজন মিলে যা ক্ষমার অযোগ্য কাজগুলো করেছে, লক্ষ্যে মেরেছে নিজেদের গুন্ডা বাহিনী তৈরি করছে, রাজ্যের মধ্যে অরাজকতা সৃষ্টি করে নিজেদের অধীনস্থ করার চেষ্টা করছে, সবকিছু বিষয়ে রাজাকে নজর দিতেই হবে। এদিকে দেখায় জিনফেং জিয়ানলু হল থেকে বেরিয়ে ধরে যাচ্ছে এবং মাঝখানে রাজপ্রাসাদের দাসদাসীরা তাকে দেখে চমকে যাচ্ছে। সে নিজেকে ভাবতে থাকছে যে তাকে খুবই রূপবতী লাগছে আর নিজের আচরণ দিয়ে সে সব মহিমাপূর্ণ করে তুলেছে। মহলের রাজপ্রাসাদের দাসদাসীরা তাকে দেখে অবাক হয়ে গেছে। ঔপচারিক শিষ্টাচার দলে 3 মহিলা তার খুব অদ্ভুত ভাবে মেকআপ করেছে, তাকে পুরো জোকার বানিয়ে দিয়েছে। ভাবছে সবাই যখন আশ্চর্য হয়ে গেছে মানে নিশ্চয়ই সে ভালো কিছু শিখতে পেরেছে এবং এখন তার উচিত সারপ্রাইজ করে দেওয়া। ফেং চলার পথে একজন দাসকে থামিয়ে জিজ্ঞেস করতে থাকে যে মহামহিম রাজা ঝ্যাং কোথায় আছে। দাস জানায় যে তাহিয়ে হলে অর্থাৎ দরবারে রাজ্যের বিষয় নিয়ে মন্ত্রীদের নিয়ে আলোচনা চর্চা চলছে। ফেংও বলে তাকে সেখানে নিয়ে যেতে। আবার দেখায় তাহিয়ে হল অর্থাৎ দরবারে রাজা ঝ্যাং গ্র্যান্ড চ্যান্সেলরকে জিজ্ঞেস করে সে কি আর কিছু বলতে চায়। তো লিউশি জানায় হ্যাঁ তার কিছু বলার আছে। সে আর সিজুন তখন থেকে আছে যখন আগে থেকে মৃত সম্রাট ছিল, তাকে রাজ্য সামলানোতে সাহায্য করেছে এবং যুদ্ধতেও। কি জিউ নামে একটা জায়গা যেখানে জয় করার জন্য জুন গ্র্যান্ড চ্যান্সেলরকে সাহায্য করেছে। তাদের এখানে দেশপ্রেমী গত এবং নিরপেক্ষ। রাজা ঝ্যাংকেও অর্থাৎ যখন থেকে সে যুবরাজ ছিল ছোটবেলা থেকে গ্র্যান্ড চ্যান্সেলর লিউশি তাকে সাহায্য করে আসছে রাজ্য কার্যে। এখানে যারা মন্ত্রীরা যারা এরকম কোনো উপলব্ধি হাসিল করেনি এখনো পর্যন্ত, শুধুমাত্র দোষ দিয়ে যাচ্ছে তারা ভালো আর প্রধানমন্ত্রী আর সিজুন কি করে খারাপ হতে পারে। সে বলে তাই যারা যেই মন্ত্রীরা এভাবে খারাপ ভাবে রিপোর্ট বা ইনফরমেশন রাজার সামনে পেশ করছে নিশ্চয়ই রাজা এবং রাজ্যের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। রাজা ঝ্যাং এখানে জানায় ঠিক আছে সে বুঝতে পেরেছে, আগে তাদের উচিত সিজুনের ইনভেস্টিগেশন করাতে এখানে বাকি মন্ত্রীরা স্পষ্টীকরণ পায়। সে বলে স্পষ্টীকরণ রাজাকে তাকে দেওয়া উচিত, তার মতে আধিকারিক ঝ্যাং তাকে অপমানিত করেছে। এখানে সে চাইছে যে আধিকারিক
ঝ্যাংয়ের ঘরে ছাপা মারা হোক, এখান থেকে কোনো কিছু খারাপ পেলে আধিকারিক ঝ্যাং কখনো আর দরবারে পা রাখবেন। মানে রাজা ঝ্যাং বলে লিউশিকে যে সে অনেক বেশি বাড়াবাড়ি করছে জিনিসপত্র নিয়ে। চ্যান্সেলর লিউশি তখন রাজা ঝ্যাংয়ের সামনে গিয়ে একটা ডিগ্রি সামনে রাখলে যে আধিকারিক ঝ্যাং যা যা অপরাধ করেছে তার জন্য তাকে নিষ্কাশনের জন্য এই ডিগ্রি তৈরি করা হয়ে গেছে, মোহরও লাগানো হয়ে গেছে, শুধুমাত্র সিগনেচার করে রাজা ঝ্যাংয়ের অনুমতি দিয়ে স্বীকৃতি দেওয়া উচিত। আধিকারিক ঝ্যাং তখন মাটিতে বসে পড়ে রাজাকে সঠিক নির্ণয় নেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। মন্ত্রীদের কাছে ঝ্যাং জানতে চায় অন্য কারোর কি কোনো কমেন্টস আছে, কিছু না বললে রাজা ঝ্যাং তখন আবার ধমক দিয়ে জানতে চায়। মন্ত্রীরা তখন ভয়ে বসে পড়ে রাজা ঝ্যাংকে বলতে থাকে যে গ্র্যান্ড চ্যান্সেলর লিউশি খুব ভালো মানুষ, সে সব ভালো কাজ করে, মন্ত্রীরা তাকে প্রতি পদক্ষেপে তাই সমর্থন করছে। আসলে লিউশির ভয়ে সবাই এই কথা বলে। সে এখানে আবার বলে যে এখানে আগেই সে আধিকারিক ঝ্যাংয়ের কথা জানতো, এরকম রিপোর্ট সে পেশ করতে চাইছে, লোকে থামানোর আগেই সে অনেক কাজ করতে পারতো, থামাতে চাইলে রাজার সামনে সে এজন্যই আসতে দিয়েছে শুধুমাত্র এটা রাজাকে দেখানোর জন্য। তো মন্ত্রী এবং আধিকারিক এরকম আছে যারা রাজার পেছনে তাকে ছুরিয়ে দিয়ে আঘাত করতে চায়, তারা দেশের এবং রাজার সিংহাসনের প্রতি অনুগত এবং নিরপেক্ষ না লিউশির মতো। বলে লিউশিকে তার সাহস কি করে হলো রাজাকে এভাবে চাপ দেওয়া। সে বলে সে শুধুমাত্র রাজাকে সাহায্য করছে আধিকারিকদের পরীক্ষা করার জন্য। তুলি নিয়ে তাতে রং দিয়ে রাজার দিকে এগিয়ে দেয় যাতে ডিগ্রিতে সে সিগনেচার করতে পারে। তখনই সেখানে সবাইকে চমকে দিয়ে উপস্থিত হয়ে যায় রানী জিনফেং। উপস্থিত হয়ে লিউশিকে ধমকিয়ে বলে যে সে তার সামনে ডুয়ানকে কখনোই বুলি করতে পারে না। জোর নিয়ে সবাইকে ধমকিয়ে বলছে মানে এর নয় সে খুব একজন শক্তিশালী মানুষ, এরকম দাঁড়াচ্ছে যে পেছনে সেনাবাহিনী নিয়ে সে মুখে বলে শুধু দ্বন্দ্বযুদ্ধ থামাতে চাইছে, সেখানে একজন ভীতু মানুষ। সে অন্য একজনকে বলে তুলি এনে দিতে, বলে কোনোভাবেই তুলি আসবে না। টেবিলের ওপর থাকা ডিগ্রি সে নিজের কাছে তুলে নেয়। সে জানে জিনফেংকে সে অভব্য আচরণ করছে। জানে এখানে লিউশি একমাত্র ঢিট মানুষ, সে বুঝতেই পারছে না যে ঝ্যাং হচ্ছে রাজা আর জিনফেং হচ্ছে রানী। একমাত্র একজন মানুষ যে তার বয়স হয়ে গেছে কিন্তু দেখতে ঠিকঠাক মোটামুটি। কথাটা শুনে ঝ্যাং খিলখিল করে হেসে ওঠে। সে জানে রাজা ঝ্যাংকে এভাবে হাসতে না, তার রানী এখানে সবার সামনে অভব্য আচরণ করছে এবং সাম্রাজ্যকে অপমানিত করছে। ঝ্যাং বলে এর মানেটা কি দাঁড়াচ্ছে, ঝ্যাংয়ের আগে তো তার বাবা লিউশি তার জন্য দায়ী হবে, তার মেয়ে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকে তার জন্য তার পিতা দায়ী হবে। লিউশি বলে যতদিন তার মেয়ে তার সাথে ছিল ভালো ছিল, রাজমহলে আসার পরই তার ব্যবহারে পরিবর্তন দেখা দিয়েছে। সে জানে ঝ্যাংকে যে তার মানে রানীকে ভালোভাবে সামলাতে পারেন, ছোটনো শুধরোতে পারেন। গ্র্যান্ড চ্যান্সেলর কিভাবে রাজার উপর সমস্ত কিছু দায়িত্ব দেবে এবং আশা করবে কার্য রাজা ভালোভাবে পালন করবে। ঝ্যাং বলে এভাবে কথা বলে লিউশি সবার অপমান করতে পারে না। বলে ঠিক আছে সে সবকিছু মেনে নিচ্ছে, কিন্তু আধিকারিক ঝ্যাংয়ের বিষয়ে শাস্তিটা সে পরে নিজেই দেখে নেবে। সে সেখান থেকে চলে গেলে জিনফেং ঝ্যাংকে জিজ্ঞেস করে তাকে দেখতে ভালো লাগছে, সে নিশ্চয়ই সঠিক সময়ে এসে ঝ্যাংকে রক্ষা করতে পেরেছে। জিজ্ঞেস করে মুখের মধ্যে এভাবে কেন মেকআপ করে রেখেছে, ঘরে গিয়ে মুখ ধুতে। দিকে দেখায় রাজা ঝ্যাং আবার জিনফেং এর সাথে আলাদাভাবে কথা বলে জিজ্ঞেস করছে এভাবে কেন সে মুখে মেকআপ লাগিয়ে তাইয়ে হলে অর্থাৎ দরবারে গিয়ে সবার সামনে নিজেকে এভাবে ছোট করল। জিনফেং বলে এরকমটা তো হওয়ার কথা নয়, আর সে তো এখন নিজে সবে মেকআপ করা শিখছে। শিষ্টাচার দলের 3 মুখ্য মহিলা তাকে এভাবে শিখিয়েছে, হয়তো তার হাত চস্ত হয়ে উঠতে পারেনি মেকআপ করায়, তাই সে ক্ষমা চাইছে। তারা জানিয়েছে যে মাতৃতুল্য মডেলের মধ্যে ঢাঁচার মধ্যে সে ঢলে যাচ্ছে আস্তে আস্তে। ঝ্যাং বলে যে তার মনে হয় না যে সেই ব্যবহারটা ঠিক করেছে কিনা। রানী কি কখনো নিজে থেকে ভেবে দেখেছে সে রাজধানীর রাজমহলের বা রাজপরিবারের কোনো মহিলাকে দেখেছে এভাবে ব্যবহার করতে বা মুখে মেকআপ লাগাতে? বলে কিন্তু সেই উপচারিক শিষ্টাচারের মহিলারা তো যারা তাকে শেখাচ্ছে তারা তো এভাবেই তাকে শিখিয়েছে, মানে তাহলে কি তারা তাকে ধোকা দিয়েছে? তো তাহলে রানীর সাথে খুব খারাপ ব্যবহার করেছে তারা। জিনফেং বলে এখন সে বুঝতে পারছে যত রাজ্যের ভুলভাল নিয়ম তাকে শিখিয়েছে তারা চাইছিল যে রানী লজ্জিত হোক। জিনফেং এখন চাইছে তাদের উপর প্রতিশোধ নিতে। উনি সেখানে উপস্থিত হয়ে যায় রাজকন্যা ইউনিয়ন এবং মহারানী এমপ্রেস ডাউগার প্রথমে জিনফেংকে দেখে জানতে চায় তার মুখে কি হয়েছে। নিয়ে জিনফেং বলে এখন সে তার সামনাসামনি হতে পারবে না, তার কিছু কাজ আছে, তারপরে এসে সে তাকে জানাচ্ছে। ইয়ান বলে তাকে দাঁড়িয়ে যেতে। সে আজকে জেনেছে রাজসভায় মূর্খের মতো আচরণ করেছে রানী জিনফেং, মহারাজকেও লজ্জিত করেছে, এর জন্য তার শাস্তি পাওয়া উচিত। প্রেস ডাউগার এখানে রাজা ঝ্যাংয়ের কাছে জানতে চেয়ে বলে সে আশা করছে যে জিনফেং ইচ্ছা করেই কাজগুলো করেন, সবার সামনে হাস্যাস্পদ হওয়ার তার কোনো ইচ্ছে নেই। সে প্রথম থেকেই এমপ্রেস ডাউগারকে বলেছিল যে সে শিখতে চায়। এমন কোনো বিষয় আছে যে বিষয়ে মহারানী ডাউগার জানে না। ফেং বলে যে এখানে জিনফেংকে ভিক্টিমাইজ করা হয়েছে, তাকে এখানে ভুলভাল জিনিসপত্র শেখানো হয়ে রাজ্যকে লজ্জায় ফেলা হয়েছে। ইয়ান তখনও বলতে থাকে যে রানী জিনফেং এগুলো ইচ্ছা করে করত, শুধুমাত্র একজন উপদ্রবকারী, এখানে তার শাস্তি পাওয়া উচিত। ফেং জানায় তার যদি কোনো শাস্তি প্রাপ্ত হয়েও থাকে সেই বিষয়ে তার ডুয়ান তাকে দেখে নেবে। রাজকন্যা ইউনিয়নের এই বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই। এখানে সন্দেহ করে বুঝতে পারে যে রাজকন্যা ইউনিয়ন তার বোন হয়তো এর পেছনে থাকতে পারে। কথাটা মনে মনে ভেবে নিয়ে সে একটা টোপ দেয়। এই ছিল যে উপচারিক শিষ্টাচার মহিলাদের
আদেশ করতে বলে জেলে দেওয়া হবে এবং তাদের মাথা কেটে দেওয়া হবে। এখানে তারা রানীকে লজ্জিত করতে চেয়েছে, এটা রাজাকে অপমান করার সময়। তবে সবার সামনে হাস্যাস্পদ হয়ে তারা রাজ্যবাসীকেও লজ্জায় দিতে চেয়েছে। রাজকন্যা ইউনিয়ন এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায়, বলে বসে এই বিষয়টা কি এতটাই গম্ভীর। বলে যেটা যেহেতু একবার হয়েছে বারবার হওয়ার সম্ভাবনা আছে। এখানে ঝ্যাংয়ের মতে এই শুধু শিষ্টাচার দলের মহিলারা এর পেছনে নেই, তার মাথার উপর আরো কেউ আছে। রানীকে অপমান করার সাহস কারুর হবে না। হ্যাং তার অ্যাটেন্ডার সুয়ানকে জানায় যে ন্যায়ালয়কে জানিয়ে দিতে এই বিষয়ে ইনভেস্টিগেট করতে। কোন ইউনিয়ন এখানে ভয় পেয়ে সুয়ানকে থামতে বলে। রাজা ঝ্যাংয়ের সামনে তার দোষ স্বীকার করে নিয়ে বলে যে এইসবের পেছনে সে শুধুমাত্র চেয়েছিল যে রানী জিনফেং এর অপমানিত হোক, সবার সামনে সে ছোট হোক, আর সেটা শুধুমাত্র মজা করতে চেয়েছিল। কখনোই ভাবেনি যে বিষয়টা এত বড় হয়ে দাঁড়াবে। জিনফেং কথাটা শুনে বলে সে এতটা ক্রূর কি করে হতে, তাকে তার এত অপছন্দের কারণটাই বা কি। ডগার ইউনিয়নের সামনে এসে তাকে ধমকে বলে সে তাকে খুব নিরাশ করেছে, রাজকন্যা থেকে এরকম আচরণ সে আশা করেনি কখনো। ইউনিয়ন এখানে বারবার মহারাজের কাছ থেকে ক্ষমা চাইতে থাকে, বলে ঠিক আছে এটা যেহেতু তার বোনের প্রথম ভুল ছিল, এবারের মতো সে তাকে কম শাস্তি দিচ্ছে কিন্তু ক্ষমা করছে না। প্রতিদিন সকালবেলা দুই মহারানীকে তাকে অভিবাদন জানাতে হবে, আর দীর্ঘদিন সে মহলের বাইরে বেরোতে পারবে না। রাজা ঝ্যাং এবার বলে যে এবার সেই উপচারিক শিষ্টাচারের মহিলাদের সামনে আন। ফেং বলে তাদের মাথা না কাটতে মাথা ছাড়া তাদের বাজে লাগবে দেখতে। ফ্যাং বলে ঠিক আছে তাহলে তাদের 50 বার বেত্রাঘাত করা উচিত। জিনফেং বলে এটা তাদের জন্য খুবই সহজ শাস্তি হয়ে যাবে। ফ্যাং তখন জানতে চায় জিনফেং কি ভাবছে। তোরে জিনফেং বলে তারা যা করেছে সেই কাজগুলো সেই তাকে যা শিখিয়েছে সেইগুলো সে ভালো মতো পালন করে রাজমহলে ঘোরাঘুরি করবে, বাকি সকল থেকে হাসাহাসি করলে এই তিনজনেরই মুখ পুড়বে। সবাই জানে যে রানীকে তারা শিষ্টাচার শেখাতে গিয়েছিল, তবে তাদের ঘটে জিনিসগুলো দ্বিতীয়বার কারোর সাথে এরকম ব্যবহার করার সাহস না পায় তারা। ডগা জানা রাজা ঝ্যাংকে জিনফেং এখানে ভালো রানীর মতো নির্ণয় নিয়েছে, সে এখানে রোগীকে নয় রোগকে নিঃশেষ করতে চেয়েছে। ফেং বলে সব ঠিক আছে, তাহলে সে নিয়ম কানুন কার কাছ থেকে শিখবে। ডগা জানায় সে অন্য মহিলাদের ব্যবস্থা করছে। ফেং জানায় অন্যান্য মহিলাদের উপর তার আর ভরসা হচ্ছে, সে চায় যে স্বয়ং রাজা তাকে এইসব বিষয়ে শিক্ষা দিন। এখানে কথা জিনফেং এর কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য থেমে যায় রাজা ঝ্যাং। পর লিউশি এবং যাবতীয় বিষয় ভেবে নিয়ে জিনফেংকে হ্যাঁ বলে দেয় এবং বলে সে নিজের সাথে জিনফেংকে রাখবে এবং শেখাবে সবকিছু। কোন ইউনিয়ন বলে এটা তো রানীর জন্য মজারই হয়ে গেল, রাজা তো তাকে গ্রাউন্ডেড করেছিল নজরবন্দি করে, এখন নিজের সাথে রেখে তো রানীকে আজাদি করে দিচ্ছে। বলে কোনোভাবেই না, শিক্ষার মধ্যে দিয়ে যাওয়া কখনোই সহজ হতে পারে না। যতক্ষণ শিক্ষা না শেষ হচ্ছে, যতক্ষণ না সে সবকিছু শিখতে পারছে, ততক্ষণ সে স্বাধীন নয়। ফের লজ্জা পেয়ে জুয়ানের দিকে তাকিয়ে বলে রাজা ঝ্যাং জুয়ান কতই না ভালো, তার মহিষীকে তার সাথেই রাখতে চাইছে। ফেং জানায় এতে সে ভীষণ খুশি। লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় জিনফেং তার কক্ষে অন্যান্য দাসী এবং সুফাংকে দিয়ে সবকিছু গোছগাছ করছে জুয়ানের সাথে এক ঘরে শিফট হওয়ার জন্য। সুফাং বলছে রানীকে যে এত জিনিসপত্রের তো প্রয়োজন নেই, কিছুদিনের জন্যই সে মহারাজের সাথে থাকতে চাইছে, থাকার পর কাজ শেষ হয়ে গেলে সে তো আবার ফিরে আসবে। তবে এখানে জিনফেং সুফাংকে বলতে থাকে আর জুয়ান তাকে কত ভালোবাসে সেটা সুফাং জানে। তাদের কথাবার্তার মধ্যে তা উপস্থিত ছিল না, তাই সে কিছু জানে না। জুয়ান এখানে জিনফেংকে তার নিজের কাছে রাখার জন্য এই চালটা দিয়েছে। দ্বিতীয় ভোজ সমারোহের পর হয়তো সে তাকে নিজের কাছ থেকে ছাড়বে না, গুলো নিজে জিনফেং ভাবছে। সুফাংকে বলে তাড়াতাড়ি তার জিনিসপত্র গোছগাছ করে দিতে। দিকে দেখায় রাজা ঝ্যাং এর কক্ষে অর্থাৎ জুয়ানচেন হলে রানীর জিনিসপত্র পৌঁছে গেছে। কমান্ডার সু রাজাকে জিজ্ঞেস করছে যে নিজের কাছে রেখে রানীকে শিক্ষা দেওয়ার কাজ কি, নিয়ম অনুশাসন শিষ্টাচার শেখানোর কাজ কি রাজা সত্যি করবে? বিষয়ে সে গম্ভীর। বলে কেন না, নিশ্চয়ই সেই কাজটা করতে চাই। এখানে রাজার কাছে জানতে চায় সে কি রানীর সাথে প্রেমে পড়েছে। ঝ্যাং বলে এখানে একবার কথাটা বলেছে, দ্বিতীয়বার যেন সেই কথাগুলো না ভাবে। কোনোভাবেই রানীর প্রেমে সে পড়েনি। রাজা ডুয়ানিউন ঝ্যাং তার বিশ্বস্ত চিকিৎসক সেনেওর কাছে জানতে চায় তার কি মনে হয়। চিকিৎসক সেনেও ওখানে সবার সামনে বলে রাজা আসলে পরীক্ষা করে দেখতে চাইছে যেরকমটা সে বলেছে। আজকে যখন রাজ্যসভায় লিউশির সাথে তার মেয়ে অর্থাৎ জিনফেং তর্ক জুড়ে দিয়েছে, সবার সামনে মহারাজ ঝ্যাংকে বাঁচিয়েছে। এখানে জিনফেং এর মনোবাঞ্ছা জানার জন্য ঝ্যাং জিনফেংকে নিজের কাছে রাখ। জিনফেং যদি সত্যি স্পাই হয়ে থাকে লিউশি, ঝ্যাং তার নিজের কাছে রেখে এভাবে খুব ভালোভাবে তাকে থামাতে পারবে কোনো খারাপ মনোবাঞ্ছা পূরণ করার থেকে। এটাও বলে যে খুব ভালো মতো জানে জিনফেং আর লিউশি এক বিচারধারার মানুষ না, যদি তার বিরোধী হয়ে থাকে ঝ্যাংয়ের এটা জানা দরকার যে জিনফেং তাহলে কি তাদের অর্থাৎ রাজ্যের সহযোগী হতে পারবে। চিকিৎসক সেনেও এখানে রাজা ঝ্যাংকে বলে এখানে যতই হয়ে থাক না কেন লিউশির মেয়ে হচ্ছে জিনফেং, যদি এখানে মনোবাঞ্ছা নিয়ে থাকে, যদি রাজার ক্ষতি করে দেয় তাহলে সমস্যাপূর্ণ হয়ে যাবে। সেটা এখানে রাজহাঁস দেখিয়ে শিয়ালকে লোভ দেওয়ার মতো হয়ে যাবে না। ঝ্যাং এখানে বলে শিয়ালকে যদি টোপ না দেওয়া হয় তাহলে সে জানতে পারবে কি করে মনোবাঞ্ছাটা বেসিক্যালি কি। এখানে জানতেই হবে যে লিউশি আর জিনফেং এর পরিকল্পনা কতটা তাদের প্রভাবিত করতে পারে। সুজানা এখানে নিশ্চিন্ত থাকতে রাজাকে তারা আরো ভালোভাবে কঠিনভাবে রাজকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকবে। চাই রানীর জিনিসপত্র ঘেটে তার
কিছু খেলনার জিনিস এনে সামনে রেখে বলে ঝ্যাংকে সে এগুলো পরীক্ষা করে দেখেছে, এগুলো দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে এগুলো দিয়ে ক্ষতি সাধন করা যায়। রাজা ঝ্যাংও চেক করে বলে হ্যাঁ তাই তো দেখে মনে হতো, তবুও সেখানে পুরোপুরি নিশ্চিত নয়। দেখায় রাজা ঝ্যাং নিজের ঘরের মধ্যে তার ভাই চোঙের তৈরি করা হাতিয়ার সাজিয়ে রেখে দেখতে চায় রানী জিনফেং এর রিয়াকশন কি হয়। জিনফেং আর সুফাং সেই হাতিয়ার গুলো দেখতে থাকে এবং জিজ্ঞেস করে যে এগুলো কিসের জন্য। রাজা প্রথমে জানায় তার ভাই ইয়ন চোং এগুলো আবিষ্কার করেছে জন্য, অর্থাৎ ইয়ন ঝ্যাং এর জন্য এবং সেনাবাহিনীর জন্য এই হাতিয়ার বানিয়েছে। ফেং বলে এগুলো কি জিনফেং কে রাজা ঝ্যাং উপহার দিচ্ছে। রাজা ঝ্যাং বলে কোনোভাবে এগুলো উপহার না, আত্মরক্ষার জন্য রানীকে দিচ্ছে। জিনফেং যেহেতু এখন রানী পদে অধিষ্ঠিত, জানা উচিত রাজধানী এবং রাজার ওপর সব থেকে বেশি হত্যাকারীরা হামলা করে, তারা রানীকেও সরাতে চায়। রানীর নিজের আত্মরক্ষা করার আশা উচিত। ফেং বলে তার নিজেকে আত্মরক্ষা করার আশা উচিত কেন, যখন তার রাজা ঝ্যাং আছে নিশ্চয়ই তার রানীকে রক্ষা করবে, যেহেতু তার ডুয়ান ঝ্যাং তার কাছে আছে সেই সব বিষয়ে কোনোভাবেই ভয় পায় না। রাজা ডুয়ান ঝ্যাং এখানে বলে যারা সবসময় ব্যস্ত থাকতে পারে না রানীদের নিয়ে, বহু কাজ থাকে, বহু রাজকার্য থাকে, রাজ্যবাসী অন্যান্য আধিকারিক সব বিষয় নিয়ে তাদের সবসময় জড়িয়ে থাকতে হয়, চাইলেও হয়তো রানীকে সে সবসময় রক্ষা করতে পারবেন। ফেং বলে ঠিক আছে এই বিষয়টা তো সে ঠিকই বলেছে। ফেং টেবিলের উপর থেকে একটা স্প্রে বোতল তুলে নিয়ে জিজ্ঞেস করে যে এই জিনিসটা কি। ঝ্যাং এর অ্যাটেন্ডেন্ট সুয়ান তাকে বলে যে এটা আনওয়ান্টেড কাউন্টার স্প্রে, অর্থাৎ যাদের সাথে খারাপ ভাবে দেখা হয়ে বাঞ্ছিত কোনো মানুষ যাদের সাথে রানী সম্মুখীন হতে চায় সাথে কেউ খারাপ ব্যবহার করলে এই অস্ত্রটা সে ব্যবহার করতে পারে। ফেং বলে তাহলে তো এটাই সব থেকে বেশি আবশ্যক রানীর কাছে, কদিন ধরে বহু মানুষের সাথে এরকম অবাঞ্ছিত আলাপ হয়েছে তার। ফেং এরপর ঝ্যাং এর পাশে গিয়ে বসলে ঝ্যাং তাকে হত্যাকারী এবং হত্যা এরকম যাবতীয় বিষয় যে সে বলল বিষয় রানী জিনফেং নিশ্চয়ই গম্ভীর নয়, কিভাবে আচরণ করছে সে। ফেং বলে তার ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, ঝ্যাং আছে এবং আশেপাশে এত সৈন্যবাহিনী অঙ্গরক্ষক আছে, তাহলে সে কেন ভয় পাবে। ঝ্যাং বলে যে নিজের উপর ভরসা করাটা আগে দরকার। সে সুয়ানকে বলে একটা গোল্ডেন ছুরি আনতে, এটা রানীকে দিতে। ঝ্যাং বলে যে এটা গোল্ডেন জেড ড্যাগার দিয়ে রানী তার নিজের আত্মরক্ষা করতে পারবে। ফেং বলে কোনো ব্যাপার না, ডুয়ান তাকে যা যা উপহার দিতে চায় সে নিতে পারে। ফেং বলে রাজা ঝ্যাংকে যে সে তার জন্য এত কিছু করছে। আস্তে আস্তে ঝ্যাংয়ের এখানে যা যা সব পুরোনো স্মৃতি ছিল সব মনে পড়ছে, যদি হয় তাহলে জিনফেং এর খুব ভালো লাগছে। ঝ্যাং যদি তাকে আগে বলতো তাহলে আগে ভালোভাবে সে প্রস্তুত হতে পারতো। ঝ্যাং বলে রানীকে শেখানোর জন্য সে নিজের কাছে জিয়ানলুও হলে রেখেছে, রানী যেন কিছু ভুলভাল না ভেবে বসে। ঝ্যাং তারপর জিনফেংকে একটা বড় স্থূল বই দেখানে রাজমহলের ভালো নিয়ম আছে, প্রতিও নিয়ম কানুন শিষ্টাচার অনুশাসন আছে। দেখে বলে বইটা একটু বেশি বড় না তার জন্য। ঝ্যাং বলে সে বিশ্বাস করে যে রানী পারবে, শুভকামনা জানিয়ে সেখান থেকে চলে যায়। দেখে রাতের সময় রাজা ঘুমিয়ে পড়েছে, এখানে ঘুমানোর ভান করছে। জিনফেং সমস্ত নিয়ম কানুনের বিষয়ে সেই বই পড়ছে। ঝ্যাং সামান্য চোখ খুলে রানীর দিকে তাকিয়ে ভাবে, তখন সে সেই অস্ত্রের ব্যবহার বারংবার চোখ পিটপিট করে দেখতে থাকে রাজা ঝ্যাং। সে দেখে রানী তার জেড ড্যাগার নিয়ে খুলে দেখছে, ভাবে হয়তো এখন তখন যখনই জিনফেং তার উপর হামলা করতে পারে। এখন বাদে চোখ খুলে রানীর সামনে গিয়ে দেখনাটার মধ্যে অর্থাৎ গোল্ডেন জেড ড্যাগারের মধ্যে জিনফেং একটা রিবন বেঁধে রেখেছে। জিনফেং এর মতে তার ডুয়ান তাকে এটা উপহার দিয়েছে, ও ভালোবেসে সেই রিবনটা বেঁধেছে। ঝ্যাং ভাবে যে সে হয়তো এখানেও ব্যর্থ হয়ে গেল, জিনফেং হয়তো কিছু বুঝে গেছে। দেখে যে রানী ঘুমিয়ে পড়েছে। তার ঘরের অর্থাৎ জিয়ানলু হলের বাইরে দাঁড়িয়ে থাকা কমান্ডার সু এবং তার আধিকারিকদের রাজা ঝ্যাং নির্দেশ দেয় যে আজকে রাতের মতো তাদের বাড়ি চলে যেতে, কাল তারা যেন আবার উপস্থিত হয়ে যায়। ঝ্যাং এখানে সবকিছু সাজিয়ে রেখেছিল, সাথে ওই ছোড়া তাই দিয়েছিল। সে রানীর মনের কি ইচ্ছা আছে সেগুলো নিয়ে ধরতে পারে, তাকে হয়ে যায় সবকিছুর উল্টোটা। স্বাভাবিকভাবে এখানে জিনফেং একজন সহজ সাদা সিধে মেয়ে। এদিকে দেখায় সকাল হয়ে গেছে এবং এসে জিনফেংকে ডাকতে থাকে, কিন্তু জিনফেং ওঠেন। সেখানে উপস্থিত হয় রাজা ঝ্যাং। সেখানে জিনফেংকে ডেকে তোলে যে আজ থেকে তার সাথে সব নিয়ম কানুন অনুশাসন শিষ্টাচার সে শিখবে, সাথে সাথে সব জায়গায় চলন গমন করবে, তার নিজের দৈনন্দিন জীবনে যেগুলো শিখবে সেগুলো নিয়ে প্রয়োগও করবে। বলে জিনফেংকে অধিক বেশি নিয়ম নেই, এগুলোকে রানীকে ভালোভাবে শিখতে হবে, জন্য রাজমহলে থাকার অভ্যেস তাকে তৈরি করতে হবে। কোনো এসে 3টে গ্রাসের বেশি খেতে পারবেন, এটাই নিয়ম বলে সে তা খাওয়াও থামিয়ে দেয়। আবার দেখায় তাইহিয়ে হলে অর্থাৎ দরবারে রাজ্য কার্যের বিষয়ে সব চর্চা হয়। রানীকে নিয়ে রাজাকে থাকতে দেখে মন্ত্রীদের মধ্যে থেকে একজন বলে ওঠে যে রানীকে এখানে রাখাটা উচিত না, এটা পারিবারিক বা অন্দরমহলের কোনো স্থান না, রাজ্য কার্য নিয়ে কথাবার্তা আলোচনা চর্চা চলবে, রানীর এখানে থাকা নিষেধ। ঝ্যাং বলে যে গ্র্যান্ড চ্যান্সেলর লিউশি ছিল, তার মেয়ে অর্থাৎ রানী জিনফেং এর বিষয়ে এইসব বলেছিল, সে সঠিকভাবে তৈরি করতে পারেনি রাজা ঝ্যাং। রাজা ঝ্যাং এই নির্ণয় নিয়েছে এবং নিজে শেখানোর দায়িত্ব নিয়েছে রানীকে। এখানে একজন শিক্ষানবিশ, আর ভুল কিছুই না। এদিকে আবার দেখায় চিকিৎসক সেনেও এবং রাজা ঝ্যাং চেস খেলছে। এখানে রানী জিনফেং একটা পাত্রের মধ্যে চেসের গুটি নিয়ে রাজা ঝ্যাং এর পাশে দাঁড়িয়ে আছে, ভাঁজ করে কোমর মুড়ে। চিকিৎসক সেনেও বলে আর ঘন্টাখানেকের মধ্যে দাবায় কে জিতে চলেছে জেনে যাবে তারা। ওর কথা শুনে জিনফেং ভয় পেয়ে যায় যে 1 ঘন্টা তাকে আর এভাবে দাঁড়িয়ে থাকতে হবে। এই দৃশ্য আবার দেখায় পরে তাহি হলে অর্থাৎ দরবারে রাজ্যের বিষয়ে চর্চা চলছে।
জিনফেং একবার করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ছে, আবার আড়মোড়া ভাঙছে। ঝ্যাং তাকে বারবার ডেকে তুলছে। আর এদিকে দেখায় রাজমহলের পথে যেতে যেতে ঝ্যাং রানী চালচলন ঠিক করছে। মাথা সোজা করে রাখতে, পেট ভেতরে ঢোকাতে, বুক সোজা রাখতে, স্তম্ভ ভেতরে রাখতে আর পা দৃঢ় রাখতে বলে বলে সোজা সঠিকভাবে ভব্য আচরণে রানীকে রাজা সবকিছু শেখাচ্ছে। আবার দেখায় রাজ্যসভার বৈঠকে রানী সঠিকভাবে আচরণ করে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। বারবার তাকে মাথা ঘুরিয়ে চোখের পলকে দেখতে থাকে, কোনোভাবে কোনো ত্রুটি সে ধরতে পারে এরকম কোনোটাই কিছু হয় না। আবার দেখায় লিউ বায়ু দেখা করতে এসছে লিউ জিনফেং এর সাথে। এখানে লিউ বায়ুকে বলছে যে সে নিয়মপত্র শিখছে না, অথচ নিয়মগুলো তাকে মেরে দিচ্ছে। তার মনে হচ্ছে সে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে, ওগুলো মারাত্মক কঠিন সে বুঝতে পারছে। কদিন সে ভালোভাবে খেতেও পারেনি, কারণ ঝ্যাং বলেছে তাকে ভালোভাবে দেখানোর জন্য ভালোভাবে সম পরিমাণে খেতে হবে, পরিমাণে সে কখনোই আহার গ্রহণ করতে পারবে না। তাই বলে হ্যাঁ সে বুঝতে পারছে মহারানীর উপর দিয়ে অনেক পরিশ্রম যাচ্ছে, আর তাই তার জন্য সে একটু স্ন্যাক্স এনেছে। জানায় তার স্ন্যাক্স তার খুব ভালো লেগেছে, খুব সুস্বাদু এগুলো। তাই জানতে চায় জিনফেং এর থেকে এখন যে সে তার সাথে বসে গল্প করছে তাহলে তার আজকের কোনো লেসন নেই। বলে তার ডুয়ান ঝ্যাং এত বেশি উদার, নাকি ক্লান্ত হতে দেখে 2 ঘন্টার জন্য তাকে অবসরের সময় দিয়েছে। মাত্র এই কদিনে ওয়াশরুম যাওয়া ছাড়া রাজা ঝ্যাংয়ের সাথে রানী জিনফেং সব জায়গায় থেকেছে। বলে যে সাধারণ মানুষের জন্য রাজমহলের নিয়ম খুবই কঠিন। বাই বলে এবার বুঝতে পেরেছে তার বাবা লিউশি তাকে কেন তার জিনফেং এর সাথে দেখা করতে পাঠিয়েছে। জানতে চায় গ্র্যান্ড চ্যান্সেলর লিউশি তাকে পাঠিয়েছে এখানে। বায়ু জানে একদমই বা এখানে জিনফেং এর বিষয়ে ভীষণ ভাবছিল। এটা বলেও পাঠিয়েছে যে রাজপরিবারের রাজমহলে যাবতীয় নিয়ম শুধুমাত্র শিষ্টাচার মাত্র, সব বিষয়ে জিনফেংকে অত গম্ভীর ভাবে ভাবতে হবে না। আত্মীয় ভোজ সমারোহের পরে এই সময়ও যদি কোনো সমস্যা হয়, শির এতটা সম্মান আছে, ক্ষমতাও আছে, রাজা ঝ্যাংয়ের সমস্ত আত্মীয়দের থেকে সে সম্মান আদায় করে নেবে। জিনফেংকে এখানে নিজের ওপর বেশি কঠিন হতে বা নির্দয়ী হতে হবে না সমস্ত কিছু শেখার জন্য। ফেং বলে কখনোই না, এটা সে কখনোই করবে না। সে লিউশির মতো হয়ে যাবে যে নিজে শক্তি দিয়ে নিজের থেকে কম শক্তিশালীদের ধমকায়। জানায় সে লিউশির বিষয়ে এভাবে কি করে কথা বলতে পারে। সে জিনফেং এর বিষয়ে চিন্তা করছিল, তার দয়া হচ্ছিল, সে তাকে দিয়ে এভাবে বার্তা পাঠিয়েছে। তবে লিউশির সাথে কখনোই ব্যবহার করতে পারে না। ফেং বলে সেভাবে কথাটা বলতে চায়নি, লিউশিকে সে অপমান করছে না। সে যাবতীয় নিয়ম কানুন, অনুশাসন, শিষ্টাচার এই জন্যই শিখতে চায় তার ডুয়ান ইউন ঝ্যাং এর জন্য। লিউ বায়ু হয়তো জানে না যে ডুয়ান ইউন ঝ্যাং জিনফেং এর চোখে কতটা আকর্ষণীয়। ফেং বলতে শুরু করে যেই জায়গাগুলোর সাথে ঝ্যাং তার সাথে ছিল, একটা জায়গায় সে ঝ্যাংকে নিখুঁতভাবে দেখেছে, সে কতটা আকর্ষণীয় তার কাছে, আকৃষ্ট করেছিল জিনফেংকে এইসব বিষয়। পথে চলার সময় ঝ্যাংকে দেখে সে দরবারে তাই হলে যখন রাজ্য বিষয় নিয়ে আলোচনা চর্চা চলছে, জিনফেং এবং রাজার মুখের সামনে দিয়ে মাছি ফেং সেটাকে বারবার সরানোর চেষ্টা করেছে, কিন্তু রাজা একবারও তার কনসেন্ট্রেশন লুজ করেন। ফেংকে এই বিষয়টা খুব আকৃষ্ট করেছে। জিয়াংলিও হলে অর্থাৎ রাজার কক্ষে নিয়ম বিষয় নিয়ে বই পড়ার সময় থেকে মাথা তুলে সে দেখতে পায় যে রাজা কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে। মতো অবস্থায়ও খুব আকর্ষণীয় লেগেছে জিনফেংকে। আর রাজা ডুয়ানিয়ন ঝ্যাং চিকিৎসক সেনেওর সাথে খেলার সময় দাবা ফেং গুটি ধরা পাত্র নিয়ে ঘুমিয়ে পড়ে। তার হাত থেকে পাত্রটা পড়তে নিলে ঝ্যাং সেটা ক্যাচ করে না। তো জিনফেং এর ভীষণ ভালো লাগে। তাছাড়াও যখন রানী পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল নিয়ম শাসনের বই, ঝ্যাং তখন একটা কাগজ দলা করে নিয়ে তাকে ছুঁড়ে দিয়ে তার ঘুম ভাঙা থেকেই বোঝা যায় যে তার রানীর প্রতি সে কতটা সিরিয়াস। মানুষ হিসেবে তাকে মান দিতে সাহায্য করছে। ফেং বলে এখানে যদি রাজা ঝ্যাং শাসন, অনুশাসন, যাবতীয় শিষ্টাচার পর্বতের চূড়ায় থাকে, তাহলে রানী জিনফেং এখানে পর্বতের একেবারে নিচে। রাজা ডুয়ান সারা জীবনে বিভিন্ন কঠিন পরীক্ষা দিয়ে অভ্যেসের পরিস্থিতির মধ্যে দিয়ে এই সমস্ত জিনিস পালন করেছে, শিখেছে। ফেং কথা দিয়েছে যে সে ভালো রানী হতে চায়, জানে না সে কতটা কি করতে পারবে। যতটা সম্ভব উচিত জিনফেং যেন কাউকে নিরাশ না করে, চেষ্টাই জিনফেং সে করছে। বলে তাহলে জিনফেংকে এখানে আরো ভালোভাবে চেষ্টা করতে হবে। ফেং জানায় সে সবকিছু চেষ্টা করতে রাজি আছে। ফেং বলে লিউ বায়ু এখানে জিনফেংকে তার নাম ধরে সম্বোধন কেন করছে না, কেন বারবার মহামহিম বলছে, তো তাদের মধ্যে কথা হয়েছে। বায়ু এখানে বলে একটু আগেই তো রানী বললো যে নিয়ম শৃঙ্খলা তৈরি হয় কোনো কারণের জন্য। ফেং বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই তার। ফেং এখানে লিউ বায়ু থেকে অনুমতি চায়, কারণ তার 2 ঘন্টা সময় শেষ হয়ে গেছে, কোনো কিছু লেসেন্স তাকে নিতে যেতে হবে। বলে সে বিদায় নিতে গেলে দেখতে পায় তার ছোট দেওর রাজ্যের ছোট রাজকুমার ডুয়ানিউন চং সেখানে এসে গেছে। ফেং অনুরোধ করে চং এর কাছে যে লিউ বায়ুর সাথে কিছুক্ষণ সময় কাটা। জিনফেং এর এখানে সময় হয়ে গেছে অন্য লেসেন্স নেওয়ার জন্য, সে সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় রাজা ঝ্যাং, সুয়ান এবং চিকিৎসক সেনেও কথা বলছে। ওখানে ঝ্যাং এর থেকে জানতে চায় যে রানী অভদ্র আশ্চর্য কোনো ব্যবহার দেখেছে রাজা ঝ্যাং। ঝ্যাং বলে না, এই কদিন ধরে তারা অবিভাজ্য একদমই। কিছুর সাথেই সে রানীকে নিজের সাথে জড়িয়ে রেখেছে, নিজের গোল্ডেন জেড ড্যাগারও দিয়েছে। অদ্ভুত বিষয়, সে এখনো তার প্রয়োগ কেন করেনি তার উপর। ও বলে এভাবে হয়তো ছুরি দিয়ে আঘাত করে রাজাকে শেষ করলে শাস্তির ভাগ পেতে পারে। হয়তো রানী গুপ্তভাবে রাজাকে শেষ করার কথা ভাবছে। জানতে চায় এখানে সব থেকে গুপ্তভাবে কিভাবে হত্যা করার
পরিকল্পনা কেমন হতে পারে। তোরে সেনেও জানায় যে বিষ দিয়ে গুপ্তভাবে হত্যা করা যায়, এতে কেউ ধরতে পারবে না। ঝ্যাং তখন মাথায় পরিকল্পনা করে নেয়। সেনেওকে বলে যে তার সাথে অভিনয় করতে, নাটক করতে রাজি জিনফেং স্পাইকে ধরার জন্য। জানায় তার সমস্ত আগ্রহ তার স্বীকৃত। দেখায় লিউ বায়ুর সাথে ডুয়ান ইউন চং ঘোরাঘুরি করছে। এখানে দেখে বোঝা যায় যে ডুয়ান ইউন চং এর থেকে সে বিরক্ত। ছোটবেলা থেকেই ডুয়ান ইউন চং তার সাথে বন্ধুত্ব করতে চায়, তার সাথে কথা বলে। লিউ বায়ু এখানে রাজা ঝ্যাংকে পছন্দ করে, এর থেকে বিরক্ত হয়। চং প্রথম থেকেই মনে মনে লিউ বায়ুকে পছন্দ করে। চং এখানে মৌনতা ভঙ্গ করে বায়ুকে বলে দিনের কথায় যদি সে রেগে থাকে তার জন্য সে মার্জনা চাইছে। সবার সামনে তার দাদা মহারাজকে সে যেভাবে জড়িয়ে ধরেছিল, তার বৌদি এবং রাজ্যবাসী বায়ুকেই ভুল বুঝতে সেদিন সেভাবে কথাগুলো বলেছিল চং। বলে তার স্বভাব এবং ব্যবহার সেদিন খুবই উগ্র লেগেছিল বায়ুর। পর ডুয়ান ইউন চং একটা অন্য মণ্ডপ দেখিয়ে বায়ুকে মনে করায় যে ছোটবেলায় তারা সেখানে একদিন এত জোরে হাওয়া দিয়েছিল যে বায়ুর ঘুড়ি কেটে পড়ে গেছে। চং সেটা ছুটেছিল দৌড়ে আনতে, বলে তার এরকম মনে নেই কোনো ঘটনা। বায়ু এখানে চং এর হাতে একটা জিনিসপত্র দেখে ভয় পেয়ে যায়, বলে যে এই পোকার মতো জিনিসটা কি। চং জানায় যে এটা ঘাস আর পাতা দিয়ে বানিয়েছে, কোনো সম্পূর্ণ তৈরি করতে পারেনি, তবে বলে রাখছে এটা ড্রাগন। জানায় সে যদি চায় সেই ড্রাগন ফ্লাইটা দিতে পারে, কিন্তু তার আগে সেটা সে পুরোভাবে কমপ্লিট করে তাকে দেবে। বলে কোনোভাবেই সে এরকম ভাবে কিছুই চায় না। চং বলে যে তাকে তার উপাধি নিয়ে চিন্তা করতে হবে, সামনে এত বিনম্র হতে হবে। বায়ু যদি চায় তার পেছনে চংহুও হলেও আসতে পারে। চং বহু জিনিস আবিষ্কার করেছে। এখানে সাফ সাফ জানিয়ে দেয় তার কোনো বিষয় তার কোনো ইন্টারেস্ট নেই, সব নিয়ে তার কোনো আগ্রহ নেই এবং চং এর পেছনেও সে যেতে চায় না। চং এর কোনো উপাধি নিয়ে সে চিন্তা করছে বা বিনম্র হচ্ছে। সেখান থেকে যেতে চাইলে চং তাকে থামিয়ে বলে, তাকে সুযোগ দিচ্ছে কথাগুলো ঠিক করে বলতে। ওখানে রেগে বলে যে চং এর যা কাজ করা দরকার সেগুলো সে করছেন, ছোট শিশুসুলভ আচরণ করুন। আবার তাকে সুযোগ দেয় আর বলে সঠিকভাবে কথা বলতে। বলে যে তাকে সে বারবার এক কথাই বল, রাজকুমারের যা কাজ করা সেগুলো সে করছে না, অন্যভাবে সময় ব্যতীত করছে, সুলভ আচরণ করছে এবং আত্মকেন্দ্রিক মানুষ একজন সে। বলে বায়ু সেখান থেকে চলে যায়। চং এর এখানে ছোটবেলার বায়ুর সাথে কথা মনে পড়তে থাকে। বলে সেই দিনের ঘটনা যেখানে সত্যি ঘুড়ি ছিঁড়ে পড়ে গেছিল লিউ বায়ুর। বায়ু আর তার অ্যাটেন্ডার প্রথমবার দেখা করতে এসেছিল ইউন ঝ্যাং এর সাথে। অ্যাটেন্ডার তাকে জিজ্ঞেস করে যে রাজা তো এখনো এলো না। জানায় যে গৃহকার্যে এখন রাজা ব্যস্ত আছে, সে পরে দেখা করবে তার সাথে। এটাও বলে যে ইউন ঝ্যাং ভবিষ্যতে একজন বুদ্ধিমান ভালো রাজা হবে। এখানে তার ছোট ভাই তার একদম বিপরীত, তাকে একদমই ভালো লাগে না। সময় কোনো না কোনো কারণে তার পেছনে ঘুরঘুর করতে থাকে, বিরক্ত করতে থাকে। দাদার মতো তার কোনো রকম ব্যক্তিত্বই নেই, সে তার নিজের সময় নষ্ট করছে সবকিছুতে। মেয়েটি জানতে চায় তাহলে কিছুক্ষণ আগে যখন চং তার জন্য ঘুড়ি আনতে গিয়েছিল, তাকে কথা দিয়েছে তার যে ঘুড়ি কেটে গেছে ভালোভাবে একটা নতুন ঘুড়ি বানিয়ে দেবে। বায়ু তাতে রাজি কেন হয়ে গেল? জানায় তাকে যদি এভাবে না সরাতে পারতো এখান থেকে, তাহলে এতক্ষণে তার মাথা খেয়ে ফেলতো সে। এই কাজটা করতে বাধ্য হয়েছে, তার হাতে সায় মিলিয়েছে। সমস্ত কথাগুলো সেখানে পাশে দাঁড়িয়ে থাকা চং শুনে নেয় এবং তার ভীষণ খারাপ লাগে। সে বায়ুর জন্য নতুন একটা ঘুড়ি বানিয়ে এনেছিল প্যাঁচার মুখের। মানে এখানে দেখায় চং দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চোখে জল চলে এসেছে, ভীষণ ভীষণ রাগও হচ্ছে এবং সে কথাগুলো জোরে জোরে বলে। বায়ু ছোটবেলা থেকে একদম পাল্টায়নি, রক্ত আছে কিন্তু তার নজর নেই, তার মন হৃদয় সবই কপটতায় ভর্তি। এখানে সে একজন হিপোক্রিট। দেখায় জিনফেং রাজার কক্ষে ফিরে এসে সে দেখতে পাচ্ছে যে রাজা খুব জোরে চিৎকার চেঁচামেচি করছে। ওকে সে বলছে যে সে কতটা অমানবীয় এবং বুদ্ধিহীন মানুষ, আজে স্বাদের ওষুধ সে কখনোই গ্রহণ করবে না। এনেও বারবার রাজা ঝ্যাংকে বলছে যে এই ওষুধটা কত ভালো, যার পুরনো অসুখের জন্য এটা খুবই উপকারী। এর উৎপাদনও অত সহজ না, অনেকক্ষণ ধরে করতে হয়, উৎপাদনের কাঁচামালও সহজে পাওয়া যায় না। বলছি যে এই ওষুধ কখনোই সে ব্যবহার করবে না। ফেং এক কোণে দাঁড়িয়ে ভাবতে থাকে তার ডুয়ান কি আবার অসুস্থ হয়ে গেছে? এটা হতেই পারে, কারণ রানীকে এখানে শেখাতে গিয়ে সেও হয়তো বেশি পরিশ্রম করে ফেলেছে, তার জন্যই সে বেশি ক্লান্ত হয়ে গেছে। এখানে সুয়ানকে জানায় যে জিনফেংকে বলে দিতে আরো 2 ঘন্টা সে তাকে সময় দিচ্ছে। ডুয়ান ঝ্যাং এবং জিনফেং দুজনে একটু বিশ্রাম করে নিতে পারে, পর সে তাকে আবার শেখানোর কাজে ব্যস্ত হবে। এখানে খুব ভালোভাবেই তারা দেখে নিয়েছে যে জিনফেং তাদের কক্ষে উপস্থিত হয়ে গেছে, তাকে দেখেই নাটকগুলো করছে তারা। সাথে উপস্থিত দুজন জিজ্ঞেস করে রাজাকে এরকমটা কেন? রাজা বলে যে সে কোনোভাবেই চায় না রানী ভয় পেয়ে যাক তাকে দেখে। অসুস্থটা আবার হঠাৎ করে এসে গেছে। এক পাশে দাঁড়িয়ে ভাবতে থাকে তার জুয়ান তার জন্য কত ভাবে, অসুস্থ না হয়ে যায়, ক্লান্ত না হয়ে যায় বা ভয় না পায়, তার জন্য সে ভাবছে। ওকে ঝ্যাং তার সামনে থেকে চলে যেতে বলে। ফেংও সেখান থেকে চলে গেলে ওকে ঝ্যাং জিজ্ঞেস করে সে কি চলে গেছে? ও জানায় হ্যাঁ রানী চলে গেছে সেখান থেকে। সে এনেও কাঁধে ব্যাগ নিয়ে চলে গেলে সুয়ানকে জিজ্ঞেস করে ঝ্যাং যে তার অভিনয় কেমন হয়েছে। জানায় যথাযথ, অনবদ্য হয়েছে তার। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।